এর ভিতরে থাকে। সাউন্ডটা চেক করে নাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? সাউন্ড কি ক্লিয়ার আছে? একটু জানাও তো তোমরা। সাউন্ড কি ক্লিয়ার আছে? একটু জানাও তোমরা। দু মিনিট একটু ওয়েট করি, সবাই জয়েন করুক। অনেক দিন পর তোমাদের লাইভ ক্লাস নিচ্ছি। সবাইকে একটু মেনশন দাও। বাপ্পি, ভালো আছি ভাইয়া। শোভা, সাদিয়া, গত ক্লাস ছিল না। মারুফ, সাকিব, কেমন আছো ভাইয়া তুমি? অনেক দিন পরে। তোমরা একটু শেয়ার দিয়ে দিতে পারো ক্লাসটা। পড়াশোনার কি খবর তোমাদের বলো তো? পড়াশোনা কেমন হচ্ছে তোমাদের? সুমন স্যার, লাইট দেন। অন্তর, তোমাদের অনলাইনে তোমাদের হচ্ছে লোহিত রক্তকণিকাগুলো আমি শেষ করেছিলাম। আজকে শ্বেত রক্তকণিকার টপিক্স থেকে শুরু করব। অনেকদিন ক্লাস নেওয়া হয় নাই তোমাদের, তো শুরু করব। তার আগে একটু সবাই জয়েন হয়ে নিক। রেসমিন, জান্নাত, বড় ভাই, সাকিব চলে আসছো? ওকে ভাইয়া, তাহলে সামনের দিন থেকে দেখা হচ্ছে। তোমাদের আজকে পড়াবো শ্বেত রক্তকণিকা, বুঝছো? শ্বেত রক্তকণিকা পড়াবো। তোমরা যারা ক্লাস করেছো সমস্যা নাই। আজকের টপিকস হচ্ছে শ্বেত রক্তকণিকা, টোটাল পড়ানোর চেষ্টা করব, বুঝছো? মিনহাজুল ইসলাম, তুরাক, সাকলাইন, ভাই আসি। বায়োলজি ক্লাস করবা? সাকলাইন, বুয়েটের তুমি। তো চলো শুরু করি। শাফি ইমাম, আচ্ছা। তো তোমাদের টপিকস আজকে যেটা শুরু করব, শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা, ঠিক আছে? আজকে তোমাদের পড়াবো হচ্ছে শ্বেত রক্তকণিকা। তো চলো শুরু করি। যেটা তোমাদের পড়িয়েছিলাম একটু আগে, লোহিত রক্তকণিকা পর্যন্ত শেষ করছিলাম। আজকে তোমার শ্বেত রক্তকণিকা শুরু করব। আচ্ছা, কালারে মনে হয় একটু প্রবলেম হচ্ছে। তো দেখো, শ্বেত রক্তকণিকা
তোমরা সবাই জানো আমাদের রক্তের উপাদান যে রক্তকণিকাগুলো রয়েছে শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট উপাদান শ্বেত রক্তকণিকা, যে উপাদানটা আচ্ছা তার আগে বলে নে শ্বেত রক্তকণিকার আরও নাম আছে, যেটা ইংলিশ নাম কি বলো? ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল। এটার আরেকটা নাম আছে, তার নাম কি বলো দেখি? লিউকোসাইট। লিউকোসাইট। এই যে তিনটা নাম শ্বেত রক্তকণিকা। আচ্ছা বোর্ডের লেখাগুলো কি ক্লিয়ার হচ্ছে? চলে আসছি ভাইয়া। তোমার কি কালার, বোর্ডের কালারের ঝামেলা হচ্ছে নাকি একটু আমাকে জানিও, যে হলুদ কালারের মনে হয় একটু সমস্যা হচ্ছে। আর একটু। আচ্ছা তাহলে তোমার শ্বেত রক্তকণিকা এর ইংলিশ নাম হচ্ছে হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল। আরেকটা গ্রিক ভাষায় সেটাকে বলা হয়েছে তোমার কি? লিউকোসাইট। লিউকোসাইট। লোহিত রক্তকণিকার কি ছিল? আরবিসি, রেড ব্লাড সেল। আরেকটা নাম কি ছিল? ইরাইথোসাইট। ইরাইথোসাইট, তাই না? ইরাইথোসাইট। তো আজকে আমরা শ্বেত রক্তকণিকা টোটাল পড়ার চেষ্টা করব। দেখো নামগুলো মিশিয়ে দিলাম। শ্বেত রক্তকণিকার যে টপিকস, তার আগে আমাদের কিছু মরফোলজিক্যাল কথাবার্তা বলে নেই। একটু দাঁড়াও। ভাই একটু আসেন। ওই ইয়েটা একটু মানে ইয়ে হয়ে গেছে মনে হচ্ছে, একটা জায়গায় ক্লিকে আসতেছে না। এটাতে ধরেন যে হ্যাঁ এটা আসতেছে না কেন? ওটাতেই না। ও আচ্ছা আচ্ছা। এবার হয়ে গেছে, সমস্যা নেই। হ্যাঁ ব্ল্যাক আছে। আচ্ছা যেটা ভালো কোনটাতে? ওকে ঠিক আছে। এটা দিবা বুঝছো? তারপর তুমি তো কোনো পিডিএফ নিবা না নাকি? তাহলে বাস এটা দিয়ে তুমি কালার চেঞ্জ করবা এখান থেকে। আর একটু মোটা করে দিছো একটু। হ্যাঁ ঠিক, এত বেশি মোটা করছো এটা না। বাস তাহলে এটা হলো। এখন তুমি কালার এখান থেকে চেঞ্জ করবে, তাহলে হবে। সমস্যা তো আছে বুঝছো? এই কালার দিয়ে লেখা যায়, এটা দিয়ে লেখা যায়। গ্রাফিক্স আছে। আচ্ছা কালো, সাদা, হলুদ এটা ভালো লাগছে না। আচ্ছা একটু সমস্যা হয়েছিল ভাইয়া, চলে আসলাম। তো দেখো তোমার যেটা বলতেছিলাম, হোয়াইট ব্লাড সেল। যেটা পড়াচ্ছিলাম আজকে, হোয়াইট ব্লাড সেল। এর সাথে লোহিত রক্তকণিকার কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা একটু পড়ে নেই। দেখো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। তোমরা জানো আমি এখানে আরবিসি লিখলাম আর এখানে ডব্লিউবিসি লিখলাম। তোমরা বলো তো শ্বেত রক্তকণিকা আসলে দেখতে কি সাদা? শ্বেত রক্তকণিকা কি আসলে কি দেখতে সাদা? শ্বেত রক্তকণিকা কি দেখতে কি সাদা? আসলে কিন্তু সাদা না। এটা আসলে শ্বেত রক্তকণিকা আসলে তোমার বর্ণহীন। ঠিক আছে, বর্ণহীন। ডব্লিউবিসি শ্বেত রক্তকণিকার নাম বলা হয়েছে শ্বেত রক্তকণিকা, কিন্তু সে কিন্তু সাদা না, সে আসলে বর্ণহীন। কারণ এখানে কোনো রঞ্জক পদার্থ থাকে না। কেন বর্ণহীন বললাম? কেন বর্ণহীন বললাম? কারণ এখানে কোনো রঞ্জক পদার্থ থাকে না। রঞ্জক পদার্থ থাকে না। ঠিক আছে,
তাহলে শ্বেত রক্তকণিকা বর্ণহীন কেন? কারণ কোনো ওখানে রঞ্জক পদার্থ থাকে না। আর এই যে আরবিসি, এটা কি কেমন কালার? লাল, লোহিত রক্তকণিকা, তাহলে এখানে রঞ্জক পদার্থ থাকে, সেটার কি নাম? হিমোগ্লোবিন। এছাড়াও তোমার থাকে কি? বিলিরুবিন, বিলিরুবিন, তারপরে তোমার বিলিভার্ডিন, এসব রঞ্জক কণিকাগুলো থাকে কোথায়? লোহিত রক্তকণিকায়। আর শ্বেত রক্তকণিকায় কোনো কালার, কোনো রঞ্জক পদার্থ থাকে না, ঠিক আছে? কোনো রঞ্জক পদার্থ থাকে না। তাহলে কালারের হিসাবটা গেল। এরপরে তোমার আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা তথ্য, যেটা তোমার রক্তের মধ্যে, বলো তো এই দুইটার মধ্যে কোথায় নিউক্লিয়াস থাকে আর কোথায় থাকে না? তোমরা সবাই জানো যে শ্বেত রক্তকণিকা একটু পাওয়ারফুল, তার কাজ হচ্ছে কি? জীবাণু ধ্বংস করা। তাহলে অবশ্যই কি নিউক্লিয়াস থাকবে। তাহলে তোমার এই যে ডাব্লিউবিসি, এর মধ্যে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস থাকে, অবশ্যই নিউক্লিয়াস থাকবে। আর আরবিসির মধ্যে কি নিউক্লিয়াস থাকে না, ক্রস দিলাম। তাহলে আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না, আর ডাব্লিউবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট যে আমাদের যে রক্তের সেল, রক্তের সেলের মধ্যে দুইটা জায়গায় নিউক্লিয়াস থাকে না, তোমরা মনে রাখবা। দুইটা জায়গায় নিউক্লিয়াস থাকে না, একটা তোমার লোহিত রক্তকণিকা, আরেকটা তোমার অনুচক্রিকা। এই দুইটা জায়গায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে কোথায়? শ্বেত রক্তকণিকায়। কারণ নিউক্লিয়াস তো কোষের প্রাণ, সে কি করে? শ্বেত রক্তকণিকা কি করে? জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ফ্যাগোসাইটোসিস করে, যেটা আমি তোমাদের পড়াবো। তো এই শ্বেত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে, লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, এরপরে তোমার এই শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো শেপ অ্যান্ড সাইজ নেই, অর্থাৎ নির্দিষ্ট কোনো আকার নেই। আর লোহিত রক্তকণিকার কি ছিল? দ্বি অবতল বা গোলাকার চাকতির মতো, ঠিক আছে? এটা হচ্ছে তার শেপ অ্যান্ড সাইজ। তো বেশি কথাবার্তা বললাম, এদিকে আর না যায়, এগুলো আমি আগেই তোমাদের পড়িয়েছিলাম। এখন যা মেইনলি পড়াবো সেটা হচ্ছে এই যে আমাদের ডব্লিউবিসি সম্পর্কে আমরা পড়ব, ঠিক আছে? মুশফিক, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অনেকদিন পরে তুমি। বুঝছো, বেশি কথাবার্তাগুলো গেল। দেখো অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা আজকে আসবে। তাহলে তোমার এরপরে আসি, আসলে শ্বেত রক্তকণিকার মেন কাজ কি? আমাদের দেহকে কি করে? সুরক্ষা প্রদান করে। শ্বেত রক্তকণিকা কি করে? আমাদের দেহকে সুরক্ষা প্রদান করে, তাই না? শ্বেত রক্তকণিকা আমাদের দেহকে সুরক্ষা প্রদান করে। শ্বেত রক্তকণিকা কি করে? আমাদের দেহকে সুরক্ষা প্রদান করে। তো এই সুরক্ষা প্রদান দুইটা ওয়েতে সে করে, সুরক্ষা প্রদান করে। মেন কাজ কি? তাহলে কি দাঁড়ালো মেন কাজ? যে আমাদের দেহকে সুরক্ষা প্রদান করে। এর মেন কাজ তোমার কি? দেহকে সুরক্ষা প্রদান করে। সুরক্ষা প্রদান করে, দেহকে সুরক্ষা প্রদান করে। তাহলে সুরক্ষা প্রদান দুইটা ওয়েতে সে করতে পারে। একটা ধরো জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, আরেকটা তোমার জীবাণুকে সরাসরি খেয়ে ফেলতে পারে। বুঝতে পারছো? সে দুইভাবে কাজ করে। শ্বেত রক্তকণিকা আমাদের দেহের মধ্যে দুইভাবে কাজ করে প্রতিরক্ষা সিস্টেমে। একটা তোমার অ্যান্টিবডি তৈরি করে, যেটা তোমার প্রতিরোধ করে, আরেকটা তোমার সরাসরি জীবাণুকে ভক্ষণ করে, ঠিক আছে? তাহলে দুই ওয়েতে তৈরি সে আমাদেরকে সুরক্ষা প্রদান করে বা প্রতিরক্ষা দেয়। একটা কি? অ্যান্টিবডি তৈরি করে, আরেকটা কি? তোমার সরাসরি জীবাণু ভক্ষণ করে, ঠিক আছে? তাহলে তোমার দুই ওয়েতে করতে পারে। একটা তোমার অ্যান্টিবডি তৈরি করে, যেটা প্রতিরোধ সিস্টেম, মানে তোমার দেহের মধ্যে যে জীবাণু ঢোকে তাকে তোমার দেহে কি করে? যেন রোগ সৃষ্টি করতে না পারে, তার বিরুদ্ধে যুদ্ধ করে। তুমি নিজেই ভাবো যে তুমি কিভাবে শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করবা। হয় শত্রুকে সরাসরি গুলি করবা, আর না হয় কি তাকে তোমার যেন ক্ষতি করতে না পারে সে অনুযায়ী তুমি ব্যবস্থা নিবা। তাহলে সরাসরি যদি গুলি করো তাহলে তাকে কি সরাসরি খেয়ে ফেললা বা ধ্বংস করলা, তাহলে এটা একটা সিস্টেম। আরেকটা কি? তুমি তার বিরুদ্ধে প্রতিরোধ সিস্টেম গড়ে তুললা, প্রতিরোধ। এই তো, তাহলে দুইটা ওয়ে। প্রতিরোধ সিস্টেম যেটা, সেটা হচ্ছে তোমার এই অ্যান্টিবডি সিস্টেম। আর সরাসরি যে জীবাণু ভক্ষণের যে সিস্টেম, সেটা তোমার হচ্ছে, তার নাম হচ্ছে এই যে সরাসরি জীবাণু ভক্ষণের সিস্টেম, তার নাম
তার নাম কি বলতো? সরাসরি জীবাণু ভক্ষণের যে সিস্টেম, তার নামটা কি? সরাসরি যে জীবাণু ভক্ষণের যে সিস্টেম, তার নাম তোমরা জানো? সরাসরি যে জীবাণু ভক্ষণ করার সিস্টেম, তার নাম হইতেছে ফ্যাগোসাইটোসিস সিস্টেম। আচ্ছা, একটু তাহলে তোমার দুই ওয়েতে করে, একটা তোমার প্রতিরোধ সিস্টেম গড়ে তোলে আর একটা সরাসরি ধ্বংস করে। সরাসরি যে ধ্বংস করার প্রক্রিয়া তার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে সরাসরি জীবাণু ভক্ষণের প্রক্রিয়ার নাম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, আরেকটা প্রক্রিয়ার নাম হচ্ছে প্রতিরোধ সিস্টেম গড়ে তোলা, যার নাম হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। এই যে বর্তমানে করোনা ভাইরাস তোমার দেহের মধ্যে ঢুকতেছে, করোনা কি সঙ্গে সঙ্গে আমাদের দেহের যে অ্যান্টিবডি সিস্টেম বা আমাদের শ্বেতরক্তকণিকার যে সিস্টেম, তাকে কি সরাসরি ভক্ষণ করতেছে বা ধ্বংস করতে পারতেছে না। তার বিরুদ্ধে কি করতেছে? নির্দিষ্ট টাইম অন্তর অ্যান্টিবডি তৈরি করে যুদ্ধ করতেছে, দেন তাকে মারার চেষ্টা করতেছে। আবার কিছু সিস্টেম আছে সরাসরি ভক্ষণ করবে, এই সরাসরি ভক্ষণের সিস্টেমের নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস সিস্টেম। আর যদি জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ সিস্টেম গড়ে তোলে, তার নাম হচ্ছে অ্যান্টিবডি সিস্টেম। ক্লিয়ার হইছো? বুঝতে পারছো কি সবাই? একটু বলো তো যে ফ্যাগোসাইটোসিস সরাসরি জীবাণু ভক্ষণের প্রক্রিয়া, আর প্রতিরোধ সিস্টেম অ্যান্টিবডি তৈরি করে যে প্রক্রিয়া সেটা, ঠিক আছে? শ্বেতরক্তকণিকা এই দুই ওয়েতে আমাদের দেহকে সুরক্ষা প্রদান করে বা প্রতিরক্ষা প্রদান করে। বুঝছো কি সবাই? ওকে, তাহলে তোমার এখন আসি যে সুরক্ষা প্রদান এবং যে প্রতিরক্ষা সিস্টেম, এইটা তোমরা সবাই জানো যে শ্বেতরক্তকণিকার, একটু আগে বললাম, নির্দিষ্ট কোনো আকার নেই। কেন আকার নেই? কারণ এদেরকে দেহের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয়। তো নির্দিষ্ট যদি আকার হয় তাহলে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় তার শেপের কারণে, নির্দিষ্ট আকারের কারণে আটকায় যাবে। এই কারণে তার নির্দিষ্ট কোনো আকার নেই, অর্থাৎ অনিয়তাকার। তার শেপটা হচ্ছে অনিয়তাকার, নির্দিষ্ট কোনো আকার নেই। কারণ ধরো সাপোজ তোমার এখানে হাত কেটে গেছে, পুড়ে গেছে, তাহলে এই হাতের এই জায়গাটাতে কি হবে? জীবাণু আক্রমণ করবে বাইরে থেকে। তুমি একটা জিনিস চিন্তা করো, সরাসরি কি ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের স্কিন ভেদ করে রক্তের মধ্যে যাইতে পারে না। কারণ আমাদের স্কিনটাও হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স বা প্রথম প্রতিরক্ষা স্তর। যখন তোমার এখানে হাত পুড়ে যায়, ক্ষত সৃষ্টি হয়, এর ফলে বাইরে থেকে সরাসরি ভাইরাস ব্যাকটেরিয়াগুলো ভিতরে ঢুকতে পারে। এখানে যেন ভাইরাস ব্যাকটেরিয়া ক্ষত স্থানে যেন না ঢুকতে পারে, তাহলে কি হইতেছে? রক্তের মধ্যে যে শ্বেতরক্তকণিকাগুলো সেগুলো সেই স্থানে চলে যায়, যে সেখানে কি করে? তার বিরুদ্ধে প্রতিরোধ সিস্টেম গড়ে তোলে। তাহলে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে প্রয়োজনে। এই কারণে এই শ্বেতরক্তকণিকাকে বলা হয় ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক একক। শ্বেতরক্তকণিকাকে কি বলা হয়? যে ভ্রাম্যমাণ। এই কারণে শ্বেতরক্তকণিকাকে বলা হয় ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক একক। বুঝছো? তাহলে তোমার আবারও বলতেছি, শ্বেতরক্তকণিকাগুলো কখনোই ফিক্স থাকে না, যখন যেখানে প্রয়োজন হয় তখন সেখানে চলে যায়। তুমি আমাদের দেশ সৈনিকের কথায় চিন্তা করো, তারা কি কখনো ফিক্স থাকে না। যখন যুদ্ধ লাগে যেখানে, তখন সে সেখানে ধাবিত হয়, তাই না বিষয়টা? অর্থাৎ সে সবসময় চলনের উপরে থাকে, মুভমেন্টের উপরে থাকে। এই কারণে তাকে বলা হয়েছে ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক স্তর। কাকে বলা হয়েছে? শ্বেতরক্তকণিকাকে। এটার ইংলিশ হচ্ছে মোবাইল। এই যে মোবাইল ফোন, তুমি যখন যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারো। তাহলে মোবাইল মানে কি? ভ্রাম্যমাণ। টেলিফোন কি ভ্রাম্যমাণ? টেলিফোন একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড করে রেখে দিতে হয়। তাহলে টেলিফোন যেরকম ফিক্সড, মোবাইল হচ্ছে সবসময় ঘুরে নিয়ে তুমি পকেটে করে নিয়ে যেতে পারো। তাহলে মোবাইল হচ্ছে ভ্রাম্যমাণ। তাহলে এটার ইংলিশ হচ্ছে মোবাইল ডিফেন্সিভ ইউনিট। ঠিক আছে? মোবাইল ডিফেন্সিভ ইউনিট অর্থাৎ ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক একক। বুঝতে পারছো? ওকে, এরপরে তোমাদের যেটা পড়াবো, দেখো এই যে বললাম একটু আগে যে শ্বেতরক্তকণিকাগুলো বিভিন্ন সময় দেহের বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতেছে। তাহলে এখন তুমি চিন্তা করো,
ধরো রক্তের মধ্যে শ্বেত রক্তকণিকাগুলো অবস্থান করতেছে, তখন তার একটা নাম হবে। ধরো তোমার মাথার মধ্যে জীবাণুর আক্রমণ ঘটেছে বা মাথার মধ্যে তোমার সমস্যা, তখন শ্বেত রক্তকণিকাগুলো মাথার কোষের মধ্যে যেয়ে সেখানে সে জীবাণু বিরুদ্ধে ধ্বংস করার চেষ্টা করবে, তাই না? তাহলে মাথার মধ্যে গেলে তার একটা নাম। ধরো তোমার যকৃতের মধ্যে ঝামেলা হয়েছে, যকৃতের মধ্যে তোমার জীবাণুর আক্রমণ ঘটেছে, তাহলে যকৃতের মধ্যে শ্বেত রক্তকণিকাগুলো যাবে সেখানে যে তাকে ধ্বংস করবে। তাহলে যকৃতের মধ্যে যখন সে যাবে তখন তার একটা নাম হবে। ফুসফুসের মধ্যে তোমার জীবাণু আসছে, তাহলে ফুসফুসের মধ্যে সে যখন যাবে তখন তার একটা নাম হবে। কিডনির মধ্যে যখন যাবে কিডনির মধ্যে তার একটা নাম হবে। অর্থাৎ শ্বেত রক্তকণিকা তার অবস্থান পরিবর্তন অনুযায়ী নামেরও চেঞ্জ করে ফেলতেছে। স্পেশাল কিছু নাম আছে, দেখো সেই নামগুলো আমি তোমাদের পড়াবো, খুবই ইম্পর্টেন্ট নামগুলো। তাহলে শ্বেত রক্তকণিকা যখন আমাদের শ্বেত রক্তকণিকাগুলো যখন রক্তের মধ্যে অবস্থান করতেছে, এটা সবাই খুবই ইম্পর্টেন্ট। শ্বেত রক্তকণিকাগুলো যখন রক্তের মধ্যে অবস্থান করতেছে তখন তার নাম একরকম হবে। আবার শ্বেত রক্তকণিকাগুলো ধরো যে মস্তিষ্কের মধ্যে অবস্থান করতেছে, মস্তিষ্কের মধ্যে যদি অবস্থান করে তখন তার একটা নাম হবে। শ্বেত রক্তকণিকাগুলো ধরো যকৃতের মধ্যে অবস্থান করতেছে তখন তার একটা নাম হবে। শ্বেত রক্তকণিকার কোষগুলো ধরো কিডনির মধ্যে অবস্থান করতেছে তখন তার একটা নাম হবে। আবার শ্বেত রক্তকণিকার কোষগুলো ধরো ফুসফুসের মধ্যে অবস্থান করতেছে তখন তার একটা নাম হবে। বুঝছো? খুবই ইম্পর্টেন্ট এই অংশটা। রক্তের মধ্যে অবস্থান করলে তার একটা নাম, মাথার মধ্যে চলে গেলে তখন একটা নাম, ফুসফুসের মধ্যে গেলে একটা নাম, যকৃতের মধ্যে গেলে একটা নাম। দেখো নামগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে। রক্তের মধ্যে যখন শ্বেত রক্তকণিকা থাকবে তখন তার নাম হবে মনোসাইট। একটু পরে আমি এগুলো তোমাদের ডিটেলস পড়াবো। মনোসাইট, তাহলে রক্তের মধ্যে যখন অবস্থান করবে তখন তার নাম হবে কি? মনোসাইট। এরপরে মস্তিষ্কের মধ্যে যখন সে অবস্থান করবে তখন তার নাম হবে মাইক্রোগ্লিয়া বা গ্লিয়াল সেল। মাইক্রোগ্লিয়া বা গ্লিয়াল সেল। তোমরা যে নিউরোগ্লিয়া, মাইক্রোগ্লিয়া, তাহলে মস্তিষ্কের নিউরনের সাথে সম্পর্কযুক্ত, এই কারণে মাইক্রোগ্লিয়া বা গ্লিয়াল সেল। এরপরে যকৃৎ খুবই ইম্পর্টেন্ট। যকৃতে এটাকে বলা হয় কুফফার সেল, কুফফার বা কাফফার, যেটাই বলো কুফফার সেল। তাহলে যকৃতের মধ্যে যখন আমাদের শ্বেত রক্তকণিকাগুলো জীবাণু ধ্বংস করতেছে, তোমার যদি প্রশ্ন হয় যকৃতের মধ্যে জীবাণু ধ্বংস করে কোন কোষগুলো? কুফফার কোষগুলো, কুফফার সেলগুলো। সেটা ওয়ান কাইন্ড অফ কি? শ্বেত রক্তকণিকা, ঠিক আছে? এরপরে কিডনির মধ্যে যখন সে অবস্থান করবে তখন তার নাম হবে মেসেনজিয়াল কোষ, মেসেনজিয়াল কোষ, ঠিক আছে? এরপরে ফুসফুসের মধ্যে যখন অবস্থান করবে, আচ্ছা ফুসফুসের এককের নাম কি বলো তো? ফুসফুসের একক কি বলো? ফুসফুসের একক অ্যালভিউলাস, তোমরা সবাই জানো। ফুসফুস, আমাদের যে ফুসফুস তার একক হচ্ছে অ্যালভিউলাস। তাহলে ফুসফুসের মধ্যে যখন সে যাবে তখন তার নাম হয় অ্যালভিউলার ম্যাক্রোফেজ, অ্যালভিউলার ম্যাক্রোফেজ, ঠিক আছে? তাহলে তাদের অবস্থানের অনুযায়ী তোমার কি হচ্ছে? তাদের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেকের থাকে না, দাদার বাড়িতে এক নাম, নানার বাড়িতে এক নাম, বাবা ডাকে এক নামে, মায়ের ডাকে এক নামে, আবার অনেকে পছন্দের নাম দেয়, সেটাও থাকে। সেমভাবে তুমি সেটা ধরে নিতে পারো, অর্থাৎ তাদের অবস্থান অনুযায়ী তাদের নামগুলো চেঞ্জ হয়ে গেছে। এটাকে বুঝছো সবাই? বিজয়, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বুঝতে পেরেছ? তাহলে রক্তের মধ্যে যখন থাকবে মনোসাইট, যকৃতের মধ্যে যখন থাকবে তখন নাম কুফফার সেল। তোমার যদি প্রশ্ন হয় যকৃতের মধ্যে ফ্যাগোসাইটোসিস করে কোন কোষ? কোন কোষ? কুফফার সেল কোষ, ঠিক আছে? মাথার মধ্যে কে করে? মাইক্রোগ্লিয়া, ঠিক আছে? ফুসফুসের মধ্যে কে করে? অ্যালভিউলার ম্যাক্রোফেজ। বুঝছো সবাই? আশা করি বুঝতে পেরেছ। ওকে, তাহলে এটা তোমরা লিখে নাও। এরপরে আরেকটা টপিক্সে যাব। তোমরা বলো তো, আমাদের দেহের মধ্যে এই যে দেখো বিভিন্ন অবস্থানে তার নাম বিভিন্ন, তার অবস্থান চেঞ্জ করতে হইতেছে, এই কারণে তাকে কিন্তু বলা হইতেছে ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক একক, ঠিক আছে? ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক একক। আচ্ছা তোমরা বলো, আমাদের দেহে কি শ্বেত রক্তকণিকার পরিমাণ বেশি নাকি লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি? বলো,
বলো দেখি যে আমাদের দেহে শ্বেত রক্তকণিকার পরিমাণ বেশি নাকি লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি? আমাদের দেহে শ্বেত রক্তকণিকার পরিমাণ বেশি নাকি লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি? বলো। তোমরা সবাই জানো লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি, কারণ লোহিত রক্তকণিকা আমাদের টোটাল সব থেকে বেশি। দেখো সে আরবিসি এবং ডব্লিউবিসির যে রেশিওর অনুপাত, আমরা গড়ে ধরে নেই যে আরবিসি মানে লোহিত রক্তকণিকা গড়ে 50 লক্ষ, প্রতি ঘন মিলিলিটার রক্তের মধ্যে 50 লক্ষ আরবিসির কোষ থাকে, সেল থাকে, ঠিক আছে। আর এটার অনেক রেঞ্জ আছে, শিশুদের দেহের ক্ষেত্রে বেশি থাকে, ভ্রূণ দেহে আরও বেশি থাকে, তারপর পূর্ণবয়স্ক পুরুষে একরকম থাকে, স্ত্রী দেহের মধ্যে একরকম থাকে। তো গড়ে আমরা ধরে নিলাম 50 লক্ষ থাকে, গড়ে 50 লক্ষ। আর এই তোমার ডাব্লিউবিসি তোমার গড়ে তোমার থাকে আমাদের দেহের মধ্যে 4000 থেকে তোমার গড়ে 11000, বুঝছো? 4000 থেকে গড়ে 11000, খুবই কম। তাহলে চিন্তা করো কোথায় আরবিসি হচ্ছে 50 লক্ষ প্রতি ঘন মিলিলিটার রক্তের মধ্যে, আর কোথায় 4000 থেকে 11000, গড়ে সেটা ধরো 7000 বা 7500, ঠিক আছে, গড়ে 7000 বা 7500। তাহলে কোথায় 50 লক্ষ আর কোথায় তোমার 7000, অনেক ডিফারেন্স। অর্থাৎ তোমার দেখো, তোমরা বুঝতেই পারতেছো, তোমরা আমি তোমাদের প্রথম ক্লাসে পড়িয়েছিলাম আরবিসিকে আমি কি বলেছিলাম, সাধারণ জনগণ, আর ডাব্লিউসিকে কি বলেছিলাম, সেনাবাহিনীর লোক, তাহলে প্রতিরক্ষার লোক। তাহলে সাধারণ জনগণ ইস্টু তোমার প্রতিরক্ষা তো অবশ্যই কম হবে। তাহলে আমাদের দেশে যেরকম অনুপাত আছে যে পুলিশ সেনাবাহিনী মিলে তাদের সংখ্যা তো অবশ্যই কম, তাহলে দেহের মধ্যে পুলিশ সেনাবাহিনী কারা, শ্বেত রক্তকণিকা, তাহলে তাদের পরিমাণ কম থাকবে। আর সাধারণ জনগণ বেশি, মানে কি লোহিত রক্তকণিকা অনেক বেশি, 50 লক্ষ, ঠিক আছে। তাহলে এখানে খুবই ইম্পর্টেন্ট যে এটার মান হচ্ছে গড়ে 7000 বা 7500 কে, আর রেঞ্জে তোমার 4000 থেকে 11000। এখানে যে এমসিকিউটা তোমাদের আসে সেটা আমি তোমাদের বলি, যে এমসিকিউ আসে হচ্ছে আমাদের দেহের ডব্লিউবিসি এবং আরবিসি যে অনুপাত, সেই অনুপাতটা কত, বুঝতে পেরেছ? আমাদের দেহে ডব্লিউবিসি এবং আরবিসি যে অনুপাত, সেই অনুপাতটা তোমাদের আসে। তাহলে তোমার অনুপাতটা কত, আরবিসি অনুপাত ডাব্লিউবিসি, এটার মানটা আসলে কত? এটার মান এই আপেক্ষিকভাবে হিসাব করে দেখা গেছে 700:1। তাহলে তো আমাদের দেহের মধ্যে আরবিসি এবং ডাব্লিউবিসির যে পরিমাণ গড়ে যে আমাদের যে মানটা পেয়েছি, তাদেরকে অনুপাত করলে আমরা পাবো 700:1। আরবিসির এবং ডাব্লিউবিসির অনুপাত হচ্ছে 700:1। তবে পরীক্ষার রুমে সবাই ভুল করে, ভুলটা কি দেখো, যদি কখনো সবাই মুখস্থ করে যে আরবিসি এবং ডাব্লিউবিসির অনুপাত 700:1, কিন্তু পরীক্ষার রুমে কখনো যদি আসে যে ডাব্লিউবিসি আগে দিয়ে দিল, ডাব্লিউবিসি আরবিসি দিল, তখনও হুটহাট করে সবাই পূরণ করে 700:1। কিন্তু তোমার এখানে কিন্তু ডাব্লিউবিসিটাকে আগে রাখছে, ডাব্লিউবিসি আগে আসলে কি হবে, এখানে 1:700 চলে আসবে, বুঝছো? ডাব্লিউবিসি আগে চলে আসলে 1:700 হবে। এটা সবাই ম্যাক্সিমাম ভুল করে। বুঝছো? তাহলে তোমার আটকায় গিয়েছে, কথা কি বুঝতে পারতেছো সবাই? একটু জানাও তো। ওকে, কথা কি ক্লিয়ার হচ্ছে না? শোভা, ওকে, ঠিক আছে আপু। তাহলে তোমার অনুপাতটা মনে রাখবা, ডাব্লিউবিসি যদি তোমার আরবিসি দেয় তাহলে 1:700 হবে, আর আরবিসি যদি আগে থাকে তাহলে বুঝতেই পারছো, এটা সবাই মুখস্থ করে যায় পরীক্ষার রুমে, হুট করে যদি তোমার ডাব্লিউবিসি আগে দিয়ে দেয় তখন আর মনে থাকে না, সেটাই আমরা পূরণ করে দিয়ে দিই। তাহলে খেয়াল রাখবা, ডাব্লিউবিসি যদি আগে চাই তাহলে 1:700 হবে। দুটো অপশানই তোমার থাকবে কিন্তু পরীক্ষার রুমে। এরপরে আমরা পড়বো হচ্ছে এই যে নর্মাল যে কাউন্ট দেখলাম আরবিসির পরিমাণ, ডাব্লিউবিসির পরিমাণ। তো এই আরবিসির পরিমাণ কমে গেলেও সমস্যা, বেড়ে গেলেও সমস্যা, ডাব্লিউবিসির পরিমাণ কমে গেলেও সমস্যা, বেড়ে গেলেও সমস্যা।
সব কিছু ব্যালেন্স হিসেবে থাকতে হবে। তো সেটাই আমরা পড়বো এখন। যদি তোমার দেখো, যদি তোমার ডাব্লিউবিসি যেহেতু পড়াইতেছি, এটাকে পড়াই, যদি কি বলতেছি, স্বাভাবিকের তুলনায় স্বাভাবিকের যদি বেড়ে যায়, ডব্লিউবিসি যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তখন তার একটা নাম হবে। তারপরে তোমার স্বাভাবিকের তুলনায় যদি কমে যায় তখন তার নাম হবে একটা, ঠিক আছে। এবং অস্বাভাবিকভাবে যদি বেড়ে যায় তখন তার নাম হবে একটা। তাহলে স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে একটা নাম হবে, স্বাভাবিকের তুলনায় কমে গেলে একটা নাম হবে, এবং অস্বাভাবিকভাবে বেড়ে গেলে অস্বাভাবিকভাবে বেড়ে গেলে দেখো, স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে বলতে আমি বোঝাচ্ছি এরকম যে তোমার কাউন্ট আমরা কত দেখলাম, 4000 থেকে 11000। তো 11000 থেকে বেড়ে আমাদের হয়ে গেছে ধরো 15000 বা 20000 বা 17000 এরকম হয়েছে, তখন তার একটা সমস্যা হবে। আবার স্বাভাবিকের 4000 সর্বনিম্ন মান, এটা থেকে যদি কমে যায় তখন একটা সমস্যা হবে। আবার বললাম অস্বাভাবিকভাবে বেড়ে গেলে মানে আমি বোঝাচ্ছি 11000 থেকে ধরো হুট করে হয়ে গেছে 50000, তাহলে অনেক অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, তখন তার একটা সমস্যা হবে। তো এই সমস্যাগুলো সেমভাবে তোমার আরবিসির মধ্যেও ঘটে, ঠিক আছে, সেমভাবে আরবিসির মধ্যেও ঘটে, অর্থাৎ সবগুলোই একদম সঠিক পরিমাণে থাকতে হবে। তাহলে দেখো, স্বাভাবিকের তুলনায় যদি বেড়ে যায় তাহলে এর নামটা কি বলতো? স্বাভাবিকের তুলনায় যদি তোমার ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে যায় তখন তাকে বলা হয়, দেখো তোমরা কি কেউ জানো স্বাভাবিকের তুলনায় যদি ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে যায় তখন তার একটা নাম বলা হয়, তার নাম হচ্ছে লিউকোসাইটোসিস। ঠিক আছে, স্বাভাবিকের তুলনায় যদি ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ 11000 থেকে ধরো 15000 বা 20000 হয়েছে, তখন তার যে সমস্যাটা, যে কন্ডিশনটা, সেটাকে আমরা বলবো লিউকোসাইটোসিস। এখন তোমার আরবিসির ক্ষেত্রে যদি স্বাভাবিকের তুলনায় ধরো 50 লাখ স্বাভাবিক মাত্রা, এখন সেটা 65 লাখে চলে গেছে, 65 লাখ বা তার বেশি, তখন সেটাকে যেটা বলা হবে সেটাকে বলা হইতেছে পলিসাইথেমিয়া। তখন তার নাম হচ্ছে পলিসাইথেমিয়া। বুঝতে পেরেছো? অর্থাৎ যদি তোমার ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে যায় তখন তার নাম হচ্ছে লিউকোসাইটোসিস, যদি স্বাভাবিকের তুলনায় আরবিসি বেড়ে যায় তখন তার নাম হবে পলিসাইথেমিয়া। ঠিক আছে, তোমরা এখন বলতে পারো যে হ্যাঁ রক্ত তোমার, হ্যাঁ লিউকোসাইটোসিস, ঠিক আছে আপু পিয়াসা, এখন তোমরা বলতে পারো যে রক্ত তো ভালো উপাদান, তাহলে বাড়লে কি সমস্যা হবে আর কমলে কি সমস্যা হবে? যত বেশি রক্ত থাকবে দেহের মধ্যে তত আমরা কি শক্তিশালী হব, এরকম প্রশ্ন আসতে পারে না? যে রক্ত, এই যে আরবিসি, এটা তো ভালো, যত থাকবে তত আমাদের দেহ কি স্ট্রং হবে, এরকম অনেকের ধারণা হইতে পারে। তো দেখো একটা বিষয়, যে বেশি থাকাও খারাপ, কম থাকাও খারাপ। কেন? দেখো তোমরা সবাই জানো আরবিসি হচ্ছে রক্তের ঘনত্ব নির্ধারণ করে রাখে, আরবিসির পরিমাণের উপর রক্তের যে সান্দ্রতা বা ঘনত্ব নির্ধারণ হয়। তাহলে তুমি চিন্তা করো, যদি বেশি থাকে তাহলে কি হবে? সেটা গাঢ় হয়ে যাবে না? বেশি থাকা মানে কি? সেটা গাঢ় বেশি। আর গাঢ় বেশি যদি হয়, আমাদের যে ধমনী শিরা, আমাদের দেহের মধ্যে যে ধমনী শিরাগুলো আছে অত্যন্ত সূক্ষ্ম নালী না? ধমনী শিরাগুলো কেমন? অত্যন্ত সূক্ষ্ম রাস্তা, সরু রাস্তা, চিকন রাস্তা। তো সেই রাস্তাগুলোর মধ্যে দিয়ে যদি ঘন কিছু যায় তাহলে তার কি যাতায়াত করার সুবিধা হবে নাকি অসুবিধা হবে? অবশ্যই অসুবিধা হবে। তাহলে ঘন বা অধিক থাকার কারণে তার ঘনত্ব বেড়ে যায়, এর ফলে তার চলাফেরাতে সমস্যা হয়, এর ফলে কি হয়? অক্সিজেন যে তোমার প্রয়োজন বিভিন্ন কোষে সেখানে পৌঁছাইতে পারে না ভালো মতো, তাহলে কি তোমার সমস্যা হচ্ছে। বুঝছো? আশা করি বুঝতে পেরেছো। তাহলে বেশি থাকাও খারাপ, কম থাকাও খারাপ। ঠিক আছে, এরপরে আসো আমি যেটা বলতেছি, যদি তোমার কমে যায়, বেশি হইলে তো বুঝলা, এরপরে আমি বলতেছি যদি কমে যায় তখন তার ডব্লিউবিসির পরিমাণ যদি কমে যায় তখন তাকে বলা হয় লিউকোপেনিয়া।
লিউকোপেনিয়া, ঠিক আছে, লিউকোপেনিয়া, লিউকোপেনিয়া। যদি কমে যায় ডাব্লিউবিসির পরিমাণ তখন তার নাম হচ্ছে লিউকোপেনিয়া। যদি আরবিসি কমে যায় তখন তার একটা নাম হবে, দেখো তখন তার নাম হচ্ছে, তোমরা সবাই জানো যে আমাদের দেহে যদি লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায় তখন তার কি নাম বলো দেখি? হ্যাঁ ঠিক আছে আপু, লিউকোপেনিয়া বলে। আমি বলতেছি যে আরবিসির পরিমাণ কমে গেলে লিউকোপেনিয়া, যদি ডব্লিউবিসির পরিমাণ যদি কমে যায় তখন লিউকোপেনিয়া, যদি আরবিসির পরিমাণ কমে যায় তখন তার নাম কি সবাই জানো? রক্ত স্বল্পতা, অ্যানিমিয়া। এটা ম্যাক্সিমাম সবারই মেয়েদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। যদি আরবিসির পরিমাণ কমে যায় তখন তার নাম হচ্ছে অ্যানিমিয়া, অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। তাহলে দেখো অনেক মিল আছে। ডাব্লিউবিসি যদি কমে যায় তখন লিউকোপেনিয়া, আরবিসি কমে গেলে অ্যানিমিয়া, লিউকোপেনিয়া, অ্যানিমিয়া। বেড়ে গেলে পলিসাইথেমিয়া, এখানে লিউকোসাইটোসিস, ঠিক আছে, লিউকোসাই। ওকে, এরপরে যেটা বেশি ইম্পর্টেন্ট, দেখো অস্বাভাবিকভাবে বেড়ে গেলে আমি বলেছি যদি তোমার ডাব্লিউবিসির পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়, ডাব্লিউবিসি কি করে? আমাদের দেহের প্রতিরক্ষা করে। এই প্রতিরক্ষা সিস্টেম যদি অস্বাভাবিকভাবে এরা বেশি উগ্র হয়ে যায় তখন দেহের মধ্যে অনেক মারাত্মক একটা সমস্যা সৃষ্টি হয়ে যায় ব্লাডের মধ্যে, সেটাকে বলা হয় ব্লাড ক্যান্সার, ঠিক আছে। তাহলে যদি অস্বাভাবিকভাবে ডাব্লিউবিসির পরিমাণ যত বেড়ে যায় তখন সেটাকে কি বলবা? ব্লাড ক্যান্সার হয়ে যায়। সেটার ইংলিশ নামটা দেখো, বলা হয় লিউকোমিয়া, লিউকোমিয়া, ঠিক আছে। তাহলে যদি তোমার ডাব্লিউবিসি অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন তার নাম কি হবে? লিউকোমিয়া, বা সেটাকে বলা হয় ব্লাড ক্যান্সার। বুঝতে পেরেছ? লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার। আচ্ছা, বুঝতে পারছো কি এ পর্যন্ত সবাই? সাথী, পিয়াসা, সেতু, সবাই কি বুঝতে পেরেছো? একটু জানাই হতো, উপস্থিতি খুবই কম তোমাদের এই অনলাইন ক্লাস নিতে গেলে, এই জন্যই মন খারাপ হয়ে যায় যে তোমরা উপস্থিতি খুবই কম। অনেকে অফলাইনে আসতেছো, এই কারণে হয়তো বা অনলাইনে উপস্থিতিটা কম। তো যারা রাজশাহীতে এখনো আসো নাই তাদের জন্যই কিন্তু অনলাইন ক্লাসগুলো নেওয়া। তো তারা মূলত ঠিকমতো ক্লাস করবা, কারণ তোমাদের দেখা যাচ্ছে অনলাইনে থাকো বাট অনলাইন ক্লাস করো না, বিষয়টা এরকম হয়ে গেছে। অনলাইনে থাকো বাট অনলাইন ক্লাস করো না, বিভিন্ন গেম, এই গেমের মধ্যে ঢুকে যাও। আচ্ছা, এরপরে খুবই ইম্পর্টেন্ট টপিকস তোমাদের পড়াবো। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট যে শ্বেত রক্তকণিকার ক্লাসিফিকেশন, এই শ্বেত রক্তকণিকার ক্লাসিফিকেশন, ঠিক আছে, শ্বেত রক্তকণিকার ক্লাসিফিকেশন। সেই ক্লাসিফিকেশনটা তোমার এর গঠনের উপর ভিত্তি করে করা হয়েছিল প্রথমে। মূলত দেখো দুই প্রকার, এটা মূলত দুই প্রকার। একটা, আমি যদি তোমার ইংলিশটা বলি তাহলে তোমার ইংলিশটাকে বলা হয়েছে এ গ্রানিউলোসাইট, অনেক বড় একটা টার্ম, গ্রানিউলোসাইট। আচ্ছা, হলুদে একটু প্রবলেম হচ্ছে অনেকে বলতেছো, সেক্ষেত্রে আমি কালারটা চেঞ্জ করে নেই। দেখো গ্রানিউলোসাইট, আর একটা তোমার হচ্ছে গ্রানিউলোসাইট। বাংলাটা লিখলে সবাই ক্লিয়ার হয়ে যাবা। তাহলে তোমার দুই ভাগে ভাগ করা হয়েছে তাদেরকে, গ্রানুলোসাইট আর গ্র্যানুলোসাইট। তোমরা সবাই জানো গ্র্যানিউল, গ্র্যানিউল মানে বোঝায় দানা, ঠিক আছে, গ্র্যানিউল মানে বোঝায় দানা। তাহলে দেখো তার সামনে কথাটা লাগানো আছে, এই যে তোমরা সবাই জানো থাকা মানে নেগেটিভ বোঝায়, ঠিক আছে, থাকা মানে নেগেটিভ বোঝায়। তাহলে গ্র্যানিউল মানে যদি তোমার দানা হয় তাহলে গ্র্যানুল মানে কি হবে? অদানা, অদানা। তাহলে তোমার এই যে গ্র্যানিউল মানে হচ্ছে দানাদার, ঠিক আছে,
গ্র্যানিউল মানে হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকাকে বলা হয় গ্র্যানিউল, আর অদানাদার শ্বেত রক্তকণিকাকে বলা হয় অ্যাগ্র্যানিউল। তাহলে তোমার এটা হচ্ছে অদানাদার, অদানাদার, ঠিক আছে। গ্র্যানিউল মানে দানাদার আর অ্যাগ্র্যানিউল মানে অদানাদার। সামনে এ থাকার কারণে সেটা নেগেটিভ বোঝাচ্ছে, ঠিক আছে, সামনে এ থাকার কারণে সেটা নেগেটিভ বোঝাচ্ছে। এখন এগুলোর আবার ক্লাসিফিকেশন আছে, দানাদার এবং অদানাদারের আবার ক্লাসিফিকেশন আছে। দেখো তোমরা একটা জিনিস মনে করো, তোমরা সবাই জানো যে, তোমরা বলো তো যে দানাকে ফিল করা যায় নাকি অদানাদারকে ফিল করা যায়? একটা জিনিস যদি দানাদার হয় তাহলে তুমি সেটা হাতের মধ্যে ফিল করবা, তাই না? হাতের মধ্যে ফিল করবা। আর যদি অদানাদার হয় তাহলে তুমি হাতের মধ্যে কিন্তু ফিল করবা না। ধরো পাউডার বা ছাই, ধুলাবালি, এগুলো কি অদানাদার। পাউডার যেগুলো আমরা গায়ের মধ্যে দিই, সেই পাউডার কি দানাদার? দানাদার না। সেগুলো কি ফিল করা যায় হাতের মধ্যে? করা যায় না। যদি সেখানে দানা দানা হইতো তাহলে তুমি কিন্তু ফিল করতে পারতো। তাহলে তুমি একটা জিনিস মনে রাখবা যে দানা যেগুলা সেগুলো তুমি ফিল করতে পারো, ফিল করতে পারো। আর যেগুলো অদানাদার পাউডার বা ছাইয়ের মতো সেগুলো তুমি ফিল করতে পারো না, ঠিক আছে, ফিল করতে পারো না। এটা দিয়েই কিন্তু এখানের পড়াটা হয়ে যাবে। তাহলে দেখো আমি বললাম যেগুলোর শেষে তুমি ফিল থাকবে, দেখো যেগুলোর শেষে ফিল থাকবে সেগুলো হবে তোমার দানাদার ক্লাসিফিকেশনের মধ্যে পড়বে। তাহলে তোমার যেখানে তুমি ফিল পাবা, ফিল, যেখানে তুমি ফিল কথাটা পাবা সেগুলো তুমি মনে করবা সেগুলো হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা। আর যেখানে তোমার পাউডার বা ছাই পাবা, ছাই পাবা, এই দেখো ছাই, ছাই কথাটা পাবা সেটা মনে করবা সেটা হচ্ছে অদানাদার। তোমরা সবাই জানো ছাই হচ্ছে অদানাদার, পাউডার টাইপের যেগুলো হচ্ছে ধুলাবালি, তাহলে সেগুলো হচ্ছে অদানাদার। আর যেগুলো ফিল করা যায় সেগুলো হচ্ছে দানাদার। তাহলে নামের শেষে যেখানে তুমি ফিল পাবা সেটা তোমার কি? দানাদার শ্বেত রক্তকণিকা। আর নামের শেষে যদি তুমি ছাই পাও সেটা মনে করবা অদানাদার শ্বেত রক্তকণিকা। বুঝছো? অদানাদার শ্বেত রক্তকণিকা। তাহলে দেখো নামগুলো আমরা লিখলেই সবাই বুঝে যাবা, ছাই এবং ফিল। দেখো তাহলে কি কি হচ্ছে দেখো এখানে। এখন আগে ফিল করা যায় সেগুলোই লিখি। তাহলে কি কি আছে? নিউট্রোফিল, নিউট্রোফিল, দেখো লাস্টে ফিল আছে। তারপরে তোমার ইউসিনোফিল, ইউসিনোফিল। তারপরে আরেকটা আছে তোমার বেসোফিল, বেসোফিল। দেখো প্রত্যেকটার নামের শেষে কিন্তু একটা করে ওয়ার্ড লাগানো আছে, সেটা কি? ফিল, ফিল। তাহলে নামের শেষে যদি তুমি দেখো ফিল তাহলে সেটাকে বলবা কি? দানাদার। আর নামের শেষে তুমি যদি পাও ছাই সেক্ষেত্রে তোমার নাম হবে, দেখো ছাই কি কি আছে, দেখো মনো ছাই, মনোসাই, ঠিক আছে, লাস্টে সাইড বলে ফেলবা, সাইড, মনোসাইড। আরেকটা আছে তোমার লিম্ফো সাই, সাইয়ের সাথে ট দিয়ে দিবা, লিম্ফোসাইট, ঠিক আছে। তাহলে দেখো আশা করি ক্লিয়ার হয়েছো। এখানে সাই, সাই আর ওখানে তোমার ফিল। তাহলে তোমার যেগুলো তোমার কি হচ্ছে লাস্টে ফিল থাকতেছে সেগুলো হচ্ছে তোমার কি? দানাদার। আর লাস্টে যেগুলোতে সাই থাকতেছে সেগুলো হচ্ছে অদানাদার। বুঝতে পেরেছো? এমসিকিউ আসে কোনটি দানাদার শ্বেত রক্তকণিকা, কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা, কাজে এটা মনে রাখবা। ওকে, মিনহাজুল ঠিক আছে, সাদিয়া, সুমাইয়া, পিয়াসা, সেতু, মৌ। মৌ ক্লাস করো না ঠিক মতো নাকি? ওকে, তাহলে এবার আমরা জাস্ট এর কাজগুলো পড়বো। আজকে কি পড়বো নাকি সামনের দিন পড়বো বলো তো? উপস্থিতি কমে যাচ্ছ তোমরা। তোমরা কে কে রাজশাহী আসছো বলো তো, একটু জানাও দেখি তোমরা কে কে রাজশাহীতে এসেছো। তোমাদের জন্য ক্লাস নেওয়া হয়, তোমাদের উপস্থিতি কম। অফলাইনে অনেকেই আসতেছো।
যারা মেইনলি তোমার আসো নাই এখনো, তাদের জন্যই মূলত ক্লাসটা নেওয়া। কে কে রাজশাহীতে আসছো জানাও। মাহেক আসছো, মাসুমা, মিনহাজুল বাসায় আছো? তো ক্লাসিফিকেশন পর্যন্তই আজকে থাক নাকি, কি বলো? সামনের দিন আবার তোমার এর কাজগুলো পড়বো, দেন অনুচক্রিকের মধ্যে যাব। বুঝছো? এই পর্যন্ত সবাই কি বুঝছো? তোমার হচ্ছে শ্বেত রক্তনীর ক্লাসিফিকেশন পর্যন্ত ওকে। অনুপ কবে আসবা ভাইয়া? তোমাদের শুরু হয়ে গেছে। কারো কোনো সমস্যা প্রশ্ন আছে জিজ্ঞেস করো। আজকে এই পর্যন্তই, আর আগাবো না। তোমাদের উপস্থিতি বাড়াইতে হবে। অনেকে রাজশাহীতে আসো নাই, এই কারণেই তোমাদের জন্যই মূলত ক্লাসটা নেওয়া বা নিব। যদি যারা এখনো আসো নাই তাদের জন্যই মূলত। অফলাইনেও সেম টপিকস চলতেছে। তোমরা যারা অফলাইনে ক্লাস করছো তারা তো করতেছো না অনলাইনে, এই কারণে উপস্থিতিটা অনেক কম, বুঝতে পারতেছি। নেক্সট ক্লাস কবে ভাইয়া গ্রুপে পোস্ট করে দিবনি, সমস্যা নাই। তো তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।